একটা দেশ যার নিজস্ব কোনো তেল ক্ষেত্র নেই বিশাল কৃষি জমি, এমনকি নেই পর্যাপ্ত মিঠা পানীয়, অথচ সেই দেশ আজ বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র, শুধু তার সমুদ্র বন্দরকে কেন্দ্র করে। আবার আরেকটা দেশ যার হাতে আছে প্রায় আরেকটা বাংলাদেশের সমান বিশাল সমুদ্র এলাকা, লাখো বর্গ কিলোমিটারে এক অর্থনৈতিক অঞ্চল, অথচ বিশ্বের $3 ট্রিলিয়ন ব্লু ইকোনমিতে তার অংশ মাত্র 0.2%। প্রশ্নটা তাই সহজ শোনালেও এর উত্তর মোটেও সহজ নয়। সমুদ্র তীরের দেশগুলো ঠিক কিভাবে এত ধনী হয়ে উঠছে, আর একই সমুদ্র হাতে পেয়েও বাংলাদেশ কেন এখনো পিছিয়ে আছে? এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ, উত্তর খোঁজার আগে বোঝা দরকার এই প্রশ্নটা নিছক অর্থনীতির পরিসংখ্যান নয়, এটা লাখো মানুষের জীবিকার প্রশ্ন। কক্সবাজার, ভোলা, পটুয়াখালী কিংবা সাতক্ষীরার উপকূলে বাস করা লাখো জেলে পরিবার আজও সাগরে মাছ ধরে জীবন চালান, কিন্তু গভীর সমুদ্রে যাওয়ার মতো আধুনিক নৌযান বা প্রযুক্তি তাদের নেই। একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। কল্পনা করুন আপনার বাড়ির আঙিনায় সোনার খনি আছে, কিন্তু আপনার কাছে ছোট একটা কোদাল, কোনো আধুনিক যন্ত্র নেই। আপনি জানেন সম্পদ আছে, কিন্তু তা তোলার সামর্থ্য নেই। বাংলাদেশের সমুদ্র সম্পদের অবস্থাও অনেকটা এমনই। সম্ভাবনা বিশাল, কিন্তু তা কাজে লাগানোর সক্ষমতা এখনো সীমিত। আর এই ব্যবধানের মাসুল গুনতে হয় সেই উপকূলীয় মানুষদেরই, যারা প্রতিদিন সমুদ্রের কাছাকাছি থেকেও দারিদ্র্যের সঙ্গে লড়াই করেন, যাদের সন্তানেরা হয়তো কখনো জানবেই না তাদের পায়ের নিচের এই সমুদ্রই বদলে দিতে পারে পুরো পরিবারের ভাগ্য। কিভাবে, সেটাই বলবো আজকে ভিডিওতে। এবার সহজ ভাষায় বোঝা যাক ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি ঠিক কী জিনিস। 1994 সালে বেলজিয়ামের অর্থনীতিবিদ গুন্টার পাউলি এই ধারণাটি প্রথম দেন। সহজ কথায়, সমুদ্র থেকে টেকসইভাবে যে কোনো সম্পদ আহরণ করে যদি তা দেশের অর্থনীতিতে যুক্ত হয়, সেটি ব্লু ইকোনমি। এর মধ্যে পড়ে মৎস্য সম্পদ, তেল, গ্যাস ও খনিজ, বন্দর ভিত্তিক বাণিজ্য, উপকূলীয় পর্যটন, এমনকি সামুদ্রিক জৈব প্রযুক্তিও। একটা পরিবারের বাজেটের সঙ্গে তুলনা করলে বলা যায়, একটা পরিবারের যেমন তার সব সম্পদকে অর্থাৎ জমি, সঞ্চয়, দক্ষতাকে কাজে লাগিয়ে আয় বাড়ায়, একটা উপকূলীয় দেশও তেমনি তার সমুদ্রের প্রতিটি সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতি সমৃদ্ধ করতে পারে। বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী বিশ্বজুড়ে সমুদ্র নির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের আকার এখন কয়েক ট্রিলিয়ন ডলারের মধ্যে বিস্তৃত, আর আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশই সম্পাদিত হয় সমুদ্রপথে। বিশ্বের বিপুল জনগোষ্ঠীর জীবিকাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে এই সমুদ্রের সঙ্গে। কিন্তু এত বড় এই বাজারের কতটুকু ভাগ পাচ্ছে বাংলাদেশ, আর কতটুকুই পাচ্ছে অন্য দেশগুলো? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আন্তর্জাতিক উদাহরণগুলো দেখা যাক। সিঙ্গাপুর কিংবা সংযুক্ত আরব আমিরাতের, দুবাইয়ের মতো দেশগুলো, শহরগুলো সমুদ্রকে কাজে লাগিয়েছে মূলত ট্রানজিট বাণিজ্যের কেন্দ্র হিসেবে। বিশ্বের বড় জাহাজ তাদের বন্দরে থামে, পণ্য খালাস হয়, আবার পুনরায় রপ্তানি হয়, আর এই প্রতিটি ধাপেই দেশ আয় করে। এটাকে সহজ ভাষায় বলা যায় মধ্যস্বত্বভোগী মডেল। একজন ব্যবসায়ী যেমন পণ্য কিনে আরেকজনের কাছে বিক্রি করে মুনাফা করেন, এই দেশগুলো ঠিক তেমনি বিশ্ব বাণিজ্যের মাঝখানে দাঁড়িয়ে সুবিধা আদায় করছে। এর জন্য দরকার হয় বিশ্বমানের গভীর সমুদ্র বন্দর, দ্রুত গতির লজিস্টিক ব্যবস্থা আর বিনিয়োগ বান্ধব নীতিমালা। অন্যদিকে নরওয়ের মতো দেশ সমুদ্রতলের তলদেশে থেকে তেল, গ্যাস উত্তোলন করে সেই আয়কে দীর্ঘায়িত সার্বভৌম তহবিলে রূপান্তরিত করেছে, যা আজ বিশ্বের অন্যতম বৃহৎ সমুদ্র ভাণ্ডার। অনেকটা একজন মানুষ যেমন মাসের আয়ের একটা অংশ প্রতি মাসে সঞ্চয় করে দীর্ঘমেয়াদে বড় সম্পদ গড়ে তোলেন, নরওয়ে ঠিক সেই কৌশলই তেল থেকে পাওয়া আয়কে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখছে। অর্থাৎ এই দেশগুলোর সাফল্যের মূল মন্ত্র একটাই, শুধু সম্পদ থাকাই যথেষ্ট নয়, সেই সম্পদ আহরণ ও ব্যবহারের জন্য দরকার প্রযুক্তি, অবকাঠামো আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবার ফেরা যাক বাংলাদেশের গল্পে। 2012 ও 2014 সালে আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ে মিয়ানমার ও ভারতের সঙ্গে দীর্ঘদিনের সমুদ্র বিরোধ নিষ্পত্তি হয়, আর বাংলাদেশ পায় প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার উপর সার্বভৌম অধিকার, যার আয়তন প্রায় আরেকটি বাংলাদেশের সমান। এই বিজয়কে তখন বলা হয়েছিল সমুদ্র বিজয়, আর আশা করা হয়েছিল এখান থেকেই খুলে যাবে
নীল বিপ্লবের দুয়ার। গবেষণায় দেখা গেছে বঙ্গোপসাগরের তলদেশে লুকিয়ে আছে জ্বালানি, খনিজ, খাদ্য, এমনকি উচ্চ মূল্যের জৈব প্রযুক্তি নির্ভর পণ্যের বিশাল সম্ভাবনা। একটা হিসেব অনুযায়ী শুধু মৎস্য সম্পদ থেকেই বার্ষিক $4.5 বিলিয়ন বেশি আয়ের সম্ভাবনা আছে, খনিজ সম্পদ থেকে $1.5 বিলিয়ন বেশি, সামুদ্রিক জৈব প্রযুক্তি থেকে আরও $500 মিলিয়ন, পর্যটন খাত থেকে $300 মিলিয়ন, আর অফশোর বায়ু ও জোয়ার ভাটা শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি থেকে আরও $200 মিলিয়ন। এসব সংখ্যা একসঙ্গে যোগ করলে দাঁড়ায় বছরে কয়েক বিলিয়ন ডলারের সম্ভাব্য আয়, যা বাংলাদেশের অর্থনীতির জন্য বিশাল এক সুযোগ। তাহলে প্রশ্ন জাগে, এত বিশাল সম্ভাবনা হাতে নিয়েও বাংলাদেশ কেন এই সম্পদের মাত্র সামান্য অংশই কাজে লাগাতে পারছে? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যাচাইয়ের মুহূর্ত। বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে আসে বেশ কয়েকটি মৌলিক সীমাবদ্ধতা। প্রথমত, গভীর সমুদ্রে মাছ ধরা বা সম্পদ আহরণের জন্য প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের ঘাটতি এখনও প্রকট। উপকূলীয় জেলেদের বেশিরভাগই এখনও সীমিত পরিসরের সনাতন পদ্ধতিতে মাছ ধরেন। গভীর সমুদ্রে যাওয়ার সামর্থ্য তাদের নেই। দ্বিতীয়ত, সমুদ্র সম্পদ নিয়ে পর্যাপ্ত বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য উপাত্তের অভাব রয়েছে। ঠিক কোথায় কি পরিমাণ সম্পদ আছে তার সুনির্দিষ্ট মানচিত্রই এখনও পুরোপুরি প্রস্তুত নয়, যা অনেকটা না জানা গুপ্তধনের মতো। আছে বলেই জানা, কিন্তু ঠিক কোথায় কতটুকু তা নিশ্চিত নয়। তৃতীয়ত, প্রয়োজন বিশ্বমানের গভীর সমুদ্রবন্দর ও লজিস্টিক অবকাঠামো, যা এখনও পুরোপুরি গড়ে ওঠেনি। চতুর্থত, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সামুদ্রিক দূষণ, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ও সম্পদের টেকসই ব্যবহার আরও জটিল করে তুলছে। আর পঞ্চমত, গভীর সমুদ্রে অনুসন্ধান ও উত্তোলনের জন্য প্রয়োজনীয় বিপুল প্রাথমিক বিনিয়োগ জোগাড় করাও একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ বাংলাদেশের সমস্যা সম্পদের অভাব নয়, সমস্যা হলো সেই সম্পদ আহরণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের সক্ষমতার অভাব। ঠিক যেমন সোনার খনির মালিক থেকেও শুধু কোদাল দিয়ে খনন করা যায় না, প্রয়োজন হয় ভারী যন্ত্রপাতি আর কারিগরি দক্ষতার। বাংলাদেশও ঠিক সেই অবস্থায়। তবে পুরো চিত্রটা হতাশাজনক নয়। সরকারি পরিকল্পনায় ইতিমধ্যে 5টি ব্লু ইকোনমি জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সামুদ্রিক গবেষণার জন্য নতুন 2টি জাহাজ সংযোজনের পরিকল্পনা আছে, আর প্রায় 10,000-এর বেশি তরুণকে সামুদ্রিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এমনকি ব্লু বন্ড ইস্যুর মাধ্যমে প্রায় $500 মিলিয়ন সংগ্রহের পরিকল্পনাও আলোচনায় আছে, যা সমুদ্র ভিত্তিক প্রকল্পে বিনিয়োগের জন্য ব্যবহৃত হবে। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূল ক্রমেই শিল্প স্থাপনার সম্ভাবনার এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে, যা মধ্যম আয়ের দেশের এগোতে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কক্সবাজার, সেন্ট মার্টিন ও সোনাদিয়ার মতো এলাকায় ইকো ট্যুরিজম আর ক্রুজ ট্যুরিজমের সম্ভাবনাও নতুন করে আলোচনায় আসছে। 2034 সালের মধ্যে ব্লু ইকোনমিক $1 ট্রিলিয়ন লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়ার আলোচনাও চলছে নীতি নির্ধারণী পর্যায়ে। যদিও অর্থনীতিবিদরা বলছেন এই লক্ষ্য বাস্তবায়নে দরকার হবে বিদেশি বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর আর দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার সমন্বয়। সিঙ্গাপুর, দুবাই কিংবা নরওয়ের সমুদ্রকে কাজে লাগিয়ে ধনী হয়েছে প্রযুক্তি, অবকাঠামো আর দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার জোরে। আর বাংলাদেশ একই ধরনের সম্পদ হাতে পেয়েও এখনও আটকে আছে সেই সক্ষমতা গড়ে তোলার প্রাথমিক পর্যায়ে। এটা কোনো ভাগ্যের খেলা নয়, এটা সবচেয়ে সচেতন বিনিয়োগ, গবেষণা আর সময়ের প্রশ্ন। উপকূলের সেই লাখো জেলে পরিবার যাদের কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, তাদের ভাগ্য বদলানোর চাবিকাঠিও লুকিয়ে আছে এই একই সমুদ্রে। প্রশ্ন এখন শুধু একটাই, বাংলাদেশ কি সত্যি আগামী 1 দশকে সেই প্রযুক্তি ও অবকাঠামো গড়ে তুলতে পারবে, যা দিয়ে আরেকটা বাংলাদেশ সমান এই সমুদ্রকে রূপান্তরিত করা যাবে প্রকৃত অর্থনৈতিক সম্পদে? নাকি সমুদ্র বিজয়ের এই ঐতিহাসিক সুযোগও শেষ পর্যন্ত থেকে যাবে শুধু কাগজে কলমে সীমাবদ্ধ এক অব্যবহৃত সম্ভাবনা হিসাবে, যেখানে প্রতিটি ঢেউয়ের সঙ্গে হারিয়ে যেতে থাকবে একটা জাতির অর্থনৈতিক মুক্তির স্বপ্ন?